প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি শুরু করছি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, বা অনেক ক্ষেত্রে বলা হয় কেআই এফেক্ট বা কেআইই। তো প্রথমেই এখানে আসি যে কাইনেটিক্স বা কেমিক্যাল কাইনেটিক্স তোমরা পড়েছো, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা। সেখানে দেখি আমরা বিভিন্ন বিক্রিয়ার রেট সম্বন্ধে আলোচনা করা হয়, মানে বিক্রিয়াটা কতটা ফাস্টার বা কতটা স্লোয়ার। তো কোনো রাসায়নিক বিক্রিয়ার তার কৌশল জানার জন্য প্রধানত আমরা করে থাকি বিক্রিয়ক বা সলভেন্টের আমরা আইসোটোপিক সাবস্টিটিউশন করি, এবং সেই আইসোটোপিক সাবস্টিটিউশনের ফলে কাইনেটিক্সে অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যার উপর কী প্রভাব পড়ে সেটাকে আমরা কাইনেটিক আইসোটোপ এফেক্ট বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ আইসোটোপিক সাবস্টিটিউশন অফ এ সাবস্ট্রেটের মধ্যে আমরা আইসোটোপিক সাবস্টিটিউশন করতে পারি, অথবা সলভেন্ট মলিকিউলারও আইসোটোপিক সাবস্টিটিউশন করতে পারি, এবং তার ফলে দেখব যে রেট চেঞ্জ কি হচ্ছে, সেটাকেই বলছি আমরা কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এবং এটাকে প্রকাশ করা হয় কীভাবে? এটাকে প্রকাশ করা হয় রেট অফ লাইটার আইসোটোপিকলি সাবস্টিটিউটেড রিঅ্যাক্টেন্স ভাই রেট অফ হেভিয়ার আইসোটোপিক্যাল। অর্থাৎ এমন একটা বিক্রিয়ক যেখানে লাইটার এলিমেন্ট আছে আর একটা নিচে এতে আমরা রাখবো যার হেভিয়ার এলিমেন্ট আছে। ঠিক আছে, এই দুটোর অনুপাত দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো যেহেতু রেটটা যেহেতু সমান রেট কনস্ট্যান্ট ও রিঅ্যাক্টেন্টস হয়, আর এই সমস্ত ক্ষেত্রে আমরা কী করি, আদার্স অল কন্ডিশনকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, মানে টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন সব কিছু সেম থাকার জন্য এই রিঅ্যাক্টেন্টের গাঢ়ত্বটাও সেম থাকে। অর্থাৎ আইসোটোপিক সাবস্টিটিউশনের জন্য শুধুমাত্র এই রেট কনস্ট্যান্টটা পরিবর্তন হয়। সেই জন্যে কাইনেটিক আইসোটোপ এফেক্টকে আমরা রেটের অর্ডার না বলেও বর্তমানে আমরা রেট কনস্ট্যান্ট দুটির অনুপাত বলতে পারি। অবশ্যই ওপরে থাকবে লাইটার এলিমেন্ট আর নিচে থাকবে হেভিয়ার এলিমেন্টের। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা বলতে চাইছি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় একবার লাইটার এলিমেন্ট দেওয়া তার বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট দেখব, একবার হেভিয়ার এলিমেন্ট দিয়ে সাবস্টিটিউট করে তার আমি রেটটা দেখব বা রেট কনস্ট্যান্ট দেখব, এবং সেই দুইয়ের অনুপাতটাকেই আমরা কাইনেটিক আইসোটোপ এফেক্ট বলবো। এটা কি কীরকমভাবে প্রকাশ করতে পারি? যেমন ধরো কোনো একটা বিক্রিয়া সাবস্ট্রেটে যদি হাইড্রোজেনকে ডয়ট্রিয়াম দ্বারা রিপ্লেস করে দিই, তখন কেআই এফেক্টটাকে আমরা KH/KD দ্বারা বলতে পারি। যদি C12কে C13 দ্বারা বা C14 দ্বারা রিপ্লেস করি, তখন এই রেট কনস্ট্যান্ট দুটো অনুপাত থেকে আমরা কেআই এফেক্ট বলতে পারি। বা হেভিয়ার ক্লোরিন 35, ক্লোরিন 37 এটা দিয়েও আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ এক কথায় যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কোনো একটা অ্যাটমকে যদি তার হেভিয়ার এলিমেন্টস বা আইসোটোপ দিয়ে সাবস্টিটিউশন করে নিয়ে দুটো বিক্রিয়ার রেট এবং রেট কনস্ট্যান্ট পরিমাপ করে তাদের অনুপাত করি, সেই অনুপাতটাকেই বলছি আমরা কেআই এফেক্ট। অর্থাৎ এক কথায় বলতে চাই যে বিক্রিয়াটার রেট বেড়ে যায় না কমে যায় সেটা পারবো, এবং সেখান থেকে আমরা কিছু কনক্লুশনও আসতে পারি, সেটা আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখো, এই যে KH/KD করলাম বা 12-13 C12-13, এর মধ্যে কিন্তু যদি আমরা ডিটোরিয়াম সাবস্টিটিউশন করি, সেখানে মাস ইনক্রিজড হয় কিন্তু 100%। অর্থাৎ হাইড্রোজেনের মাসটা 1, ডয়ট্রিয়ামেরটা 2, অর্থাৎ এখানে 100% মাস গেন হয়, মানে ডবল হয়ে যায়। যদি আমরা ট্রিটিয়াম করতাম, সেখানে মাসটা 3 গুণ হয়ে যেত, অর্থাৎ 200% মাস ইনক্রিজ করতো। এবং তখন আমরা কাইনেটিক এফেক্টে যা পাবো, যদি C12কে C13 দ্বারা রিপ্লেস করি, মাত্র 8.3% মাস ইনক্রিজ করে, তাই কাইনেটিক এফেক্টটা অনেক কম পাবো। আর ক্লোরিন 35 করলে আরোই কম পাবো। যেহেতু ট্রিটিয়ামটা তেজস্ক্রিয়, সেই জন্য আমরা সাধারণত KH/KD এই অনুপাতটাই পরিমাপ করি, এবং সেক্ষেত্রে আমরা যথেষ্ট আইসোটোপ এফেক্ট লক্ষ্য করি। কয়েকটা উদাহরণ দিয়ে লক্ষ্য করো, বুঝতে পারবে। দেখো, আমরা বেঞ্জোফেনন প্রিপারেশন করছি KNO4 অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট ইন বেসিক মিডিয়াম। তো এখানে আমরা আলফা OH-এর সাপেক্ষে আলফা কার্বনে H-টাকে ডয়ট্রিয়াম দ্বারা রিপ্লেস করে নেওয়া হচ্ছে। এই H বিক্রিয়ায় আমার বেরিয়ে যাচ্ছে দুটো H, যে কার্বনিল কিটোনে পরিণত হচ্ছে। অর্থাৎ একবার H একবার D সাবস্টিটিউশন করে নেওয়া হচ্ছে, এবং দু ক্ষেত্রে রেট মেপে তার রেট কনস্ট্যান্টের অনুপাত দেখা যাচ্ছে 6.7 টাইমস। অর্থাৎ এইটা this undergoes 6.7 টাইম ফাস্টার রেট দেন ডয়ট্রিল সাবস্টিটিউটেড সাবস্ট্রেট। কিন্তু যদি আমরা কার্বনটাকে
14 বা 12 দিয়ে আমি বিক্রিয়াটা করি, তাহলে দেখব যে কার্বন 12 তুলনায় কার্বন 14 বিক্রিয়াটা মাত্র কার্বন 14 তুলনায় কার্বন 12 বিক্রিয়াটা মাত্র 1.09 টাইম ফাস্টার হচ্ছে। আবার ক্লোরিনের 35 কে বা 37কে নিয়ে যদি আমরা বিক্রিয়াটা করি, সেক্ষেত্রে দেখব মাত্র 1.0076 টাইম ফাস্টার হচ্ছে এইটা। অর্থাৎ এক কথা যেটা বলা যাচ্ছে যে কোনো কাইনেটিক আইসোটোপ এফেক্ট পরিমাপ করতে গেলে সাধারণত আমরা হাইড্রোজেনকে চয়েস করে নিই এবং সেই হাইড্রোজেনটাকে ডিউটেরিয়াম দ্বারা সাবস্টিটিউট করে নিই, প্রতিস্থাপন করে নিয়ে তারপর তার বিক্রিয়ার গতি পরিমাপ করে তার রেট কনস্ট্যান্টটা পরিমাপ করা হয়। এবং এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি সেটা আমরা দেখি। আমরা যে এই কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখলাম সেটা প্রধানত দুটি টাইপের হয়। একটি হচ্ছে পিকেআই বা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট এবং অপরটি হচ্ছে সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। প্রথম আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট এবং সেখান থেকে কি জানতে পারি সেটা আলোচনা করব। প্রাইমারি কাইনেটিক মানে কি না, এবার আমরা কোনো একটা সাবস্টিটিউশনটা যে করছি আইসোটোপিক, সেটা এমন কেমিক্যাল বন্ডের উপর করব যে বন্ডটা ব্রেকিং অর মেকিং হয়, মানে বন্ড ফর্মেশন হতে পারে বা বন্ধন বিয়োজন হতে পারে ইন দ্য আরডি স্টেপ। আমরা জানি কি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় আরডি স্টেপটাই নির্ধারণ করে দেয় বিক্রিয়াটা কতটা স্লোয়ার বা ফাস্টার হবে, অর্থাৎ রেটটা নির্ভর করে ওই আরডি স্টেপের উপর। এবার ওই আরডি বা রেট লিমিটিং স্টেপে যে বন্ধনটা ভাঙা করা হচ্ছে সেই বন্ধনের দুটো অ্যাটমের মধ্যে কোনো একটি অ্যাটমকে যদি আমরা আইসোটোপিক সাবস্টিটিউশন করে দিই, তাহলে কি হবে না, রেট চেঞ্জ অর্থাৎ KH/KD এটা ম্যাক্সিমাম পাবো এবং এটা কি বলা হচ্ছে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এবং এই প্রাইমারি কাইনেটিক আইসোটোপ যদি দেখায়, সেক্ষেত্রে আমরা দেখব যে KH/KD এই অনুপাতটা 4 অপেক্ষা বেশি হয়, 3-4 থেকে বেশি হয় এবং 7 টাইমস পর্যন্ত আমরা ফাস্টার লক্ষ্য করে থাকি। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখায়, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে সেই বন্ডটি আরডিএস অর্থাৎ হার নির্ণায়ক ধাপে ব্রেকিং হচ্ছে। যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা ব্রোমিনেশন করছি অফ অ্যাসিটন। এই বিক্রিয়াটা অ্যাসিডিক বা বেসিক মিডিয়ামে করা যায়। তফাৎ হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে মনোব্রোমিনেশন হয় আর বেসিক মিডিয়ামে ট্রাইব্রোমিনেশন হয়। তো আমি অ্যাসিডিক মিডিয়ামটা দেখাচ্ছি। দেখো, একবার অ্যাসিটন নিয়েছি আর একবার ডিউটেরিও সাবস্টিটিউটেড অ্যাসিটন নেওয়া হয়েছে বা D6 অ্যাসিটন নেওয়া হয়েছে এবং প্রোডাক্ট উৎপন্ন মনোব্রোমিনেশন হয়েছে। যেহেতু অ্যাসিডিক মিডিয়াম নিয়েছে, সেখানে দেখো KH/KD 7, অর্থাৎ KH/KD এই মানটা যেহেতু 4-এর বেশি 7, তাই এটাকে বলবো প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এবং এক্ষেত্রে থেকে আমরা নিশ্চিত হতে পারবো যে CH বন্ড ব্রেকিংটা ইনভলভড আছে ইন দ্য RDS। সেটা কীরকমভাবে অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে দেখাই। অ্যাসিডিক মিডিয়ামে কি হয় না, আলফা হাইড্রোজেনটা এখান থেকে ভেঙে এখানে কিটো বন্ডটা খোলে, এক কথায় ইনোলাইজেশন ঘটে। টটোমেরিজম তোমরা পড়েছো, সেই কিটো ইনল টটোমেরিজমের মাধ্যমে ইনল ফর্মে আসে। তারপরে এই ইনল ফর্মের এখানে ইলেকট্রনটা আসে, এখানে হচ্ছে আমার ব্রোমিনকে অ্যাটাক করে এবং একটা পদার্থ ব্রোমিন বেরিয়ে যায়। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমার এখানে ব্রোমিনেশনটা ঘটে। এবং যেহেতু এখানে এই CH বন্ড ব্রেকিংটা ইনভলভ আছে RDS-এ, তবে একটা কথা বলে রাখি, এখানে ব্রোমিন কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না, মানে এই স্টেপটা RD নয়, এটাই হচ্ছে RDS হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট বলি, যদি বিক্রিয়াটা আমি বেসিক মিডিয়ামে করতাম, বেসিক মিডিয়ামে যদি করতাম তাহলে কি হতো না, CH2H এই বন্ধনটা যেহেতু কার্বনিলের পাশের কার্বনে আছে, এটাকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের হাইড্রোজেনটা হয় অ্যাসিডিক। এবং এখানে যদি আমরা বেস ইউজ করতাম, সেই বেস কী করতে হাইড্রোজেন ধরতো, ধরে এখানে একটা কার্বনায়ন ইন্টারমিডিয়েট তৈরি করে CH3CO CH2-। এই যে কার্বনায়ন ইন্টারমিডিয়েট তৈরি হলো, এটাই হচ্ছে RDS এবং এটা আবার রেজোনেন্সের মাধ্যমে সুস্থিরতা লাভ করতে পারে। তো যেহেতু CH বন্ড ব্রেকিংটা ইনভলভড আছে ইন দ্য RDS, সেই জন্যে আমরা ডয়টেরিয়াম সাবস্টিটিউট অপেক্ষা হাইড্রোজেনের ক্ষেত্রে রেটটা অনেক ফাস্টার হচ্ছে। বা আমি এভাবে বলতে পারি CH বন্ড ব্রেকিংটা মোর ইজিয়ার দেন CD বন্ড। CD বন্ড হচ্ছে স্ট্রঙ্গার আর CH বন্ড হচ্ছে উইকার।
তাই আমি বলতে পারছি KH/KD রেটটা আমার অনুপাতটা 7 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম আরও একটা উদাহরণ দেখাই। দেখো, যদি আমরা এলিমিনেশান যাই, আমরা E2 এলিমিনেশান এসেছি, E2 বিক্রিয়া। একবার দেখো আমরা হচ্ছে এই সাবস্ট্রেটটা নিয়েছি, আর একবার এখানে হচ্ছে হাইড্রোজেন দুটোকে ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করে নিয়েছি। সব হাইড্রোজেনকেই যে ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করতে হবে তার কোনো মানে নেই। আগেরটা যেমন দেখো অ্যাসিটোনের সব হাইড্রোজেনগুলোই ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করে নিয়েছিলাম। এখানে শুধুমাত্র আমার যেটুকুন প্রয়োজন সেই অংশটাকে রিপ্লেস করে নেওয়া হয়েছে, করে নিয়ে একই কন্ডিশনে বিক্রিয়া করা হচ্ছে, প্রোডাক্ট আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা দেখছি KH/KD রেশিওটা 4.78, অর্থাৎ এক্ষেত্রেও প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখায়। তার মানে এই CD বা CH বন্ড ব্রেকিং ইনভলভড ইন দ্য RDS। তো E2 এলিমিনেশন বিক্রিয়া কি হয় না, কনসার্টেড অর্থাৎ একই সঙ্গে বেস কি করে একটা বিটা হাইড্রোজেন ধরে উইথ রেসপেক্ট টু লিভিং গ্রুপ, এবং সেটা এখানে পরে ব্রোমিন বেরিয়ে যায়, যে একটা অ্যালকিন প্রোডাক্ট তৈরি হয়। এখানে যেমন স্টাইরিন তৈরি হয়েছে। তো এখানে OET মাইনাস এই হাইড্রোজেনটা ধরছে, বা ডি থাকলে ডয়টেরিয়ামকে ধরবে, এই বন্ডটা অর্থাৎ CH বন্ড ব্রেকিং ইনভলভড আছে ইন দ্য RDS। অর্থাৎ একটা বিক্রিয়ায় আমরা যদি ডয়টেরিয়াম রিপ্লেস করে দিই, করে KH/KD এটা যদি মানটা দেখি অনেকটা বেশি মান পাচ্ছি, 3-4-এর বেশি, তাহলে বুঝবো প্রাইমারি কাইনেটিক এফেক্ট দেখাচ্ছে, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব যে সেই বন্ডটা ব্রেকিং ইনভলভড আছে ইন দ্য RDS। ঠিক আছে, এবার আরও একটি ডিউটেরিয়াম এক্সচেঞ্জ রিয়াকশন দেখাচ্ছি, একটা রেসিমাইজেশন রিয়াকশন, যেখানে আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট পাই। KH/KDটা পাচ্ছি এখানেও 7। ঠিক আছে, তো এখানে দেখো নিয়েছি আমরা একটা কিটোন, ঠিক আছে, PHCOCETAB। এই কার্বনটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ সেন্টার, সেই জন্য এটা প্লাস লেখা হয়েছে, মাইনাসও নেওয়া যেতে পারে। আমরা প্লাস একটা যে কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার নিয়েছি, যেটাকে আমরা NaOD-D2O এই মিডিয়ামে যদি রেখে দেওয়া হয়, তাহলে দেখবো সেখান থেকে আমরা প্লাস মাইনাস সেম জিনিস পাচ্ছি, ডয়টেরিয়াম সাবস্ট্রেট। অর্থাৎ এই ঘটনাটাকে বলছে রেসিমাইজেশন ঘটে গেছে, মানে রিয়াক্ট্যান্টও যা প্রোডাক্টও তাই, শুধু এইচের জায়গায় ডি রিপ্লেস করেছি আমরা, এবং তাতে দেখছি কি হচ্ছে, সেটা রেসিমাইজেশন ঘটে যাচ্ছে। সেই জন্য এটাকে বলছিলাম ডিউটেরিয়াম এক্সচেঞ্জ রেসিমাইজেশন রিয়াকশন। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখো, OD মাইনাস এই হাইড্রোজেনটাকে প্রথমে বেস ধরে নিচ্ছি, এখানে মাইনাস, এই কী করছি, হাইড্রোজেনটাকে ধরছি, ইলেকট্রনটা কার্বনের মাথায় পড়ে কার্বন আয়ন তৈরি হচ্ছে, এটা রেজোনেন্স স্টেবিলাইজড। এরপর D2O থেকে কি হচ্ছে, DOD আছে, এখান থেকে মাইনাসটা ডিটাকে নিয়ে নিচ্ছে, তাহলে OD বন্ড এখানে ব্রেক করছে, OD বন্ড ব্রেক করে আমার এখানে তৈরি হচ্ছে। তাহলে এইটা স্লো, এটা ফাস্ট, তাহলে এখানে স্লো স্টেপ মানে এটাই RDS। তো এই ধাপে কি হচ্ছে, CH বন্ড ব্রেকিং ইনভলভড আছে। তো এবার যদি এইটাকে যে কোনো একটা আইসোমার নিই, ঠিক আছে, CD নিয়েছি, এর ব্যাক প্রসেসটা কথা আলোচনা হচ্ছে, তাহলে CD বন্ডটা এখানে ভাঙলো, এখানে CD বন্ড ভাঙছে, ভেঙে হচ্ছে কার্বন আয়ন তৈরি করছে, এটা হচ্ছে স্লো স্টেপ। অর্থাৎ এই স্টেপটা তাহলে এবার স্লো হয়ে যাবে, কারণ হতে CD বন্ডটা স্ট্রঙ্গার, তাই সহজে ভাঙতে চাইবে না, এবং সেখান থেকেও আমরা রেসিমাইজেশন পাচ্ছি। অর্থাৎ আমি একই সাবস্ট্রেটের যদি এইচটাকে ডি দ্বারা রিপ্লেস করে নিয়ে রেসিমাইজেশনটা করতে যাই, তাহলে দেখবো যে KH/KDটা হয়ে যাচ্ছে 7 টাইম আমার পরিবর্তন, মানে ডি এর সাপেক্ষে এইচটা 7 টাইম ফাস্টার হচ্ছে। ঠিক আছে, তাহলে এক কথায় কি হচ্ছে, কোনো একটা সাবস্ট্রেটের আমি এমন কোনো একটা অ্যাটমকে রিপ্লেস করেছি যে বন্ডটা ব্রেকিং হচ্ছে ইন দ্য RDS, এবং তার ফলে রেট চেঞ্জটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম। এটাকেই বলছি আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাই আমরা সিদ্ধান্ত নিলাম যে ইফ এ রিয়াকশন শোস প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট, তাহলে বুঝবো যে দেন দ্যাট বন্ড ব্রেকিং অর মেকিং ইজ ইনভলভড ইন দ্য RDS। ঠিক আছে, তাহলে আমরা আইসোটোপ এক্সচেঞ্জ করে সেখান থেকে আমরা কৌশল সম্বন্ধে একটু ধারণা করতেও পারছি। এবার বলি, এই যে 3 ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে বারবার বলছি CH বন্ড অপেক্ষা CD বন্ড স্ট্রঙ্গার, বা CD ডি রিপ্লেস করলে রেটটা কমে যাচ্ছে কেন? হেভিয়ার এলিমেন্ট দিলে বন্ড ব্রেকিংটা সহজে হবে না, মোর কমপ্লিকেটেড, বা আমরা হচ্ছে হেভিয়ার এলিমেন্টেড যে বন্ড সেটা অনেক স্ট্রঙ্গার বন্ড কেন? তার যুক্তিটা প্রধানত কোয়ান্টাম মেকানিক্যাল দিয়ে আমাদের ব্যাখ্যা হয়। যে সেটা ব্যাপারটা বলি, একটা বন্ডের গ্রাউন্ড স্টেট ভাইব্রেশন এনার্জি, যেটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি,
সেটা ডিপেন্ড করে তার মাসের ওপর, মাস অফ দ্য অ্যাটমস, হ্যাঁ, অ্যান্ড এটা লোয়ার হবে when the reduced mass is higher। এই রিডিউস মাস, এই ব্যাপারটা বলি জিরো পয়েন্ট এনার্জি, আমি এখানে গ্রাফটা দেখাই তাহলে পরিষ্কার বুঝতে পারবে আরও, যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী দুটো অ্যাটম যদি ইনফাইনাইট দূরত্ব থাকে তখন তাদের পোটেনশিয়াল এনার্জি এটাকে ধরা হয় জিরো। এরপর যত দুটো অ্যাটম কাছাকাছি আসবে তাদের পোটেনশিয়াল এনার্জি কমতে কমতে একটা সময় মিনিমাম হয়, যেটাকে বলি আমরা, যে দূরত্বটাকে বলি, এই যে দূরত্বটা বলা আমাদের বন্ড লেন্থ বা বন্ড ডিস্টেন্স বলা হয়। এবার এই জায়গাটা সে বন্ড করে স্টেবল অবস্থায় আছে, অর্থাৎ সিএইচ বন্ড বা সিডি বন্ড। এবার সিএইচ আর সিডি এই দুটো বন্ডের মধ্যে কার এনার্জি বেশি কার এনার্জি কম সেটা দেখব। সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে ই জিরো সমান এইচ নিউ জিরো এবং নিউ জিরো ইজ ইকুয়াল টু 1/2π√f/μ। ফোর্স কনস্ট্যান্ট, এটা ফোর্স কনস্ট্যান্ট, মিউটা হচ্ছে রিডিউসড মাস। রিডিউসড মাস মানে কি 1/μ সমান 1/m1 প্লাস m2। এই m1 m2 কি না, একটা বন্ডে যদি একটা m1 ভরের একটা অ্যাটম তার সঙ্গে যদি m2 ভরের একটা অ্যাটম পরস্পর যুক্ত থাকে তাহলে সেই দুটোর ভর, এবং সেখান থেকে মিউ এর মানটা আমরা গণনা করতে পারি। এবং বলবো যে যদি অ্যাটম দুটো ভারী এলিমেন্ট হয় তাহলে তার রিডিউসড মাসটাও বেশি হবে, আর রিডিউসড মাস বেশি হলে নিউজিওটা কম হবে। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে যার সিডি বন্ডের রিডিউস মাসটা কি হচ্ছে বেশি, সিডি বন্ড এর রিডিউস মাসটা বেশি দেন সিএইচ। কেন? কারণ এইচ এর ভর 1, ডয়টনের ভর 2, তাহলে সিডি রিডিউস মাসটা বেশি হওয়ার জন্য নিউ জিরো কম। নিউ জিরো কম মানে এইচ নিউ জিরো অর্থাৎ ই জিরো জিপিই মানে জিরো পয়েন্ট এনার্জিটা কম। তাহলে এখানে দেখবো যে সিএইচ বন্ড অপেক্ষা সিডি বন্ড হচ্ছে অনেক হচ্ছে স্টেবলার বন্ড, অনেক সুস্থায়ী বন্ড। সিএইচ বন্ডের যদি এটা হয়, সিডি বন্ডের এনার্জি হচ্ছে এইটা। ঠিক আছে, জিরো পয়েন্ট এনার্জি, সিএইচ রিঅ্যাক্ট্যান্ট জিরো পয়েন্ট এনার্জি, সিডি রিঅ্যাক্ট্যান্ট জিরো পয়েন্ট এনার্জি। এবার এই বন্ডটাকে যদি ভাঙতে হয় তাহলে আমাকে এখান থেকে এই যে দূরত্বটা, অর্থাৎ এই যে এক্সট্রা আমার এনার্জিটা যে ত্যাগ করে এখানে এসেছিলো সেই এনার্জিটা আমাকে সাপ্লাই করতে হবে। অর্থাৎ এখান থেকে এটা ডেল্টা জি ডবল ড্যাগার অফ সিডি, অর্থাৎ ট্রানজিশন স্টেটে পৌঁছাতে গেলে বা বন্ডটা ব্রেক করতে গেলে আমাকে সিডি বন্ডের বেলায় এতটা বেশি এনার্জি দিতে হবে, সিএইচ বন্ডের বেলায় এই এনার্জিটা দিতে হবে। যেহেতু এখানে কম এনার্জি দিতে হচ্ছে তাই সিএইচ বন্ডটা সহজে ভেঙে যাবে কিন্তু সিডি বন্ডটা সহজে ভাঙবে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আবার বলছি যে দুটি অ্যাটম দ্বারা সৃষ্ট বন্ডের সেই দুটি অ্যাটমের মাস যার বেশি তার রিডিউসড মাস বেশি। রিডিউসড মাস বেশি মানে কম্পাঙ্ক বা জিরো পয়েন্ট কম্পাঙ্কটা কম, তাই জিরো পয়েন্ট এনার্জিটা কম। জিরো পয়েন্ট এনার্জি কম মানে সেটা নিচে থাকছে অর্থাৎ সেটা স্টেবল বেশি, সেই বন্ডটাকে ভাঙতে তাহলে আমাকে বেশি এনার্জি খরচ করতে হবে। ঠিক আছে, সেই জন্য সিডি বন্ডের ডিসোসিয়েশন এনার্জিটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেন সিএইচ বন্ড, এবং সেই কারণেই দেখছি বেশিরভাগ বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা যখন এইচ দ্বারা রিপ্লেস করা আছে সাবস্ট্রেটে তার রেটটা ফাস্টার হচ্ছে দেন ডেইটুরিয়া সাবস্টিটিউশন। এই সিএইচ সিডি ছাড়াও যদি C14 আর C12 করি, C14 এর রিডিউস মাস বেশি হবে তাই জিরো পয়েন্ট এনার্জি লোয়ার হবে, কম হবে, এবং তার বন্ড ডিসটেন্স এনার্জিটাও তাহলে তার বেশি হবে। ঠিক আছে, মানে মূল কথা হেভিয়ার এলিমেন্টের দ্বারা যে বন্ড তার ডিসটেন্স এনার্জিটা বেশি, আর আর যেটা হচ্ছে আমার লোয়ার রিডিউস মাস হবে, ঠিক আছে, বা লাইটার এলিমেন্ট দ্বারা সৃষ্ট যে বন্ড তার ডিসটেন্স এনার্জিটা কম হবে। ঠিক আছে, আমরা যে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট দেখলাম, অর্থাৎ যে বন্ডটা ভাঙা করছে আরডি স্টেপে সেটাও কিছু কিছু ভাবে ফ্যাক্টরের কারণে বাড়তে বা কমতে পারে। কখন বাড়বে বলা হচ্ছে সিএইচ বন্ড এর যে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে সেটা যদি সিমেট্রিক্যাল হয়। সিমেট্রিক্যাল মানে এমন হবে যে হাইড্রোজেনটা যেখানে এখানে লেগেছিল, ঠিক আছে, এটা বলা হয় অরিজিন, আর অরিজিন থেকে যেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই দুটো যদি ইকুই ডিস্টেন্স হয়, যেমন দ্বিতীয় ক্ষেত্রের ছবিটা দেখো, মানে এই অংশটা এই যখন যদি থাকে বা যদি লিনিয়ার হয়, ঠিক আছে, যেখান থেকে এইচটা বেরোচ্ছে আর যেখানে যাচ্ছে সেই অংশ যদি লিনিয়ার টিএস হয়, নন লিনিয়ার অপেক্ষা তার কিন্তু আমার পিকেআই এফেক্টটা আমরা বেশি দেখতে পাবো। তাহলে মূল কথা হচ্ছে কি বলছি, দ্য আইসোটোপ এফেক্টটা গ্রেটেস্ট বা বেশি হবে হোয়েন ইন দ্য টিএস হাইড্রোজেন ইজ সিমেট্রিক্যালি বন্ডেড। এইরকম সিমেট্রিক্যালি বন্ডেড বা এরকম সিমেট্রিক্যালি বন্ডেড যদি হয়, হ্যাঁ, বিটুইন টু অ্যাটমস, হ্যাঁ, বিটুইন টু অ্যাটমস মানে ইট বিং ট্রান্সফার, মানে যেখান থেকে শুরু করে যেখানে যাবে। ঠিক আছে,
তো এটার মধ্যে এই দুটোর মধ্যে বলে রাখি, যদি লিনিয়ারটা হয় সেটা সবচেয়ে বেশি আমার পিকিআই এফেক্টটা দেখাবে, ঠিক আছে, এবং সেটা দেখা যাচ্ছে 1 to 2 টাইমস হায়ার হয় দেন নন লিনিয়ার ট্রানজিশন স্টেট, ঠিক আছে, কেএইচবিডি বাই কেডির অনুপাতটাই চেঞ্জ হয়ে যায়। এছাড়া উষ্ণতার ওপরও কিছুটা নির্ভর করে। উষ্ণতা বাড়লে যেহেতু এনার্জিটা বেশি সাপ্লাই করা হয়, তাই বোথ বন্ড সিএইচসিডি ফাস্টার মানে খুব দ্রুততার সাহায্যে ব্রেকিং হয়ে যায়, তাই অনুপাতটা একটু কমে যায়। তাই কেআই এফেক্ট মনে রাখবে ডিক্রিজ করে, সাধারণত ডিক্রিজ করে, ঠিক আছে, তবে ব্যতিক্রমও একটা দুটো থাকতে পারে। নেক্সট আলোচনা করছি এবার আমরা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। সেকেন্ডারি মানে কি, এতক্ষণ ছিল এমন বন্ডে আমরা আইসোটোপিক সাবস্টিটিউশন ঘটিয়েছিলাম যেখানে আমার বন্ড ব্রেকিং বা মেকিং ইনভলভ ছিল আরডিএস বা হার্ড নির্ণায়ক ধাপে। এবার বলছি আইসোটোপিক সাবস্টিটিউশন আমরা এমন কেমিক্যাল বন্ডে করব যেটা ডাস নট ব্রেকিং আর মেকিং ইন দ্য আরডি স্টেট, অর্থাৎ হার্ড নির্ণায়ক ধাপে সেই বন্ধনটার ভাঙা করা হবে না, এবং তার ফলে কি হবে, রেট চেঞ্জ হলেও সামান্য রেট চেঞ্জ হবে। সেই যে সামান্য রেট চেঞ্জ হয় সেটাকেই বলছি আমরা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এবং এটা প্রধানত একটা ইলেকট্রনিক এফেক্ট, মানে এটা কীরকম দেখায়, এটা বন্ড ব্রেকিং এনার্জির উপর কিছু নির্ভর করবে না বা মেকিংয়ের উপর নির্ভর করবে না। এটা যেটা করবে সেটা হচ্ছে আই এফেক্ট, রেজোনেন্স এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট বা স্টেরিক এফেক্ট, এই ফ্যাক্টরগুলোর দ্বারা তার স্টেবিলিটির কম বেশি হবে এবং রেটের পার্থক্য হয়। এবং এক্ষেত্রে মনে রাখবে যে কেএইচ বাই কেডি রেশিওটা একের সামান্য বেশি বা অনেক সময় একের কম হতে পারে, ঠিক আছে, সাধারণত 1 থেকে 2-এর মধ্যে হয়। 1 মানে নো আইসোটোপ এফেক্ট, 1 থেকে একটু বেশি হতে পারে, আবার 1-এর সামান্য একটু কমও হতে পারে। সেটা নিয়ে আমরা পরে আস্তে আস্তে আলোচনা করছি। এবার বলি যে আমরা যে বন্ধনটা সিএইচ বন্ড বা যে বন্ধনটা আমার আরডি স্টেপে ভাঙাগড়া করছে তার সাপেক্ষে আমরা আইসোটোপিক সাবস্টেন্সটা কোথায় করেছি, আলফা পজিশন না বিটা পজিশন না গামা পজিশন, তার উপর ডিপেন্ড করে এসকেআইএ অর্থাৎ সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্টকে 3 ভাগ বা আরও বেশি বলা যেতে পারে, আলফা বিটা গামা। আলফা মানে কি, আলফা মানে যে বন্ধনটা ভাঙাগড়া করছে তার সাপেক্ষে আলফা পজিশনে, মানে ধরো এ ডি এই বন্ধনটা ধরো আরডি স্টেপে ভাঙাগড়া করবে, আমি এর পাশের অ্যাটম, ঠিক আছে, যে বন্ধনটা করছে তার পাশের অ্যাটমটা হচ্ছে আলফা, এই আলফা বন্ডে আমি আলফাটাকে আমি এখানকার কোনো অ্যাটমকে যদি আমরা রিপ্লেস করি ডয়টেরিয়াম দ্বারা, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। এখানে যে হাইড্রোজেনটা আছে সেটাকে আমি রিপ্লেস করলাম, ঠিক আছে। আবার বিটা মানে কি, সি সি এ বি, যে বন্ধনটা ভাঙাগড়া করবে তার সাপেক্ষে আলফা বিটা কার্বনের হাইড্রোজেন বন্ধনটা যদি আমি ভাঙাগড়া করি, এই বিটা কার্বনটা যদি আমি হাইড্রোজেনটাকে রিপ্লেস করি, তখন যে এফেক্ট পাবো সেটা হচ্ছে বিটা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এই আলফা বিটাটাই প্রধানত লক্ষ্য করা যায়, গামাটা সামান্য আমরা কিছু কিছু ক্ষেত্রে পেয়ে থাকি। এবারে একটা উদাহরণ দেখাই, দেখো যে আমরা এখানে একটা হাইড্রোলিসিস বা সলভোসিস রিয়াকশান করছি, যেখানে হচ্ছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো ব্রোমিনটা বেরিয়ে যে ওইচ গ্রুপ আসছে, সিবিআর বন্ড ভাঙাগড়া করবে, এটা একটা SN1 সাবস্টিটিউশন বিক্রিয়া। যদি আমরা মিথাইলের হাইড্রোজেন অণুকে ডয়টেরিয়াম দ্বারা রিপ্লেস করে নিই সেক্ষেত্রে আমরা এইচ প্রোডাক্ট পাবো, কিন্তু কেএইচ বাই কেডি দেখো এখানে মাত্র 1.7, ঠিক আছে, খুব সামান্য পরিমাণ বৃদ্ধি হয়েছে। যদি এখানে দুটো মিথাইলের জায়গায় যদি 3টে মিথাইলের জায়গায় যদি দুটো মিথাইল নিই সেক্ষেত্রে দেখো আমরা আলফা ব্রোমিনের রেসপেক্ট সিবিআরের আলফা কার্বনটা না নিয়ে আমরা বিটা কার্বনটাকে নিয়েছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কেএইচ বাই কেডিটা হচ্ছে 1.34, এটা মাত্র পাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিটা, যেহেতু বিটা কার্বনের আমরা ডয়টেরিয়ামটা রিপ্লেস করছি তাই এগুলো হচ্ছে বিটা সেকেন্ডারি আইসোটোপ এফেক্ট। এটা কেন দেখায়, এই বিটা সেকেন্ডারি আইসোটোপটা কেন দেখায় যদি বলি, সেক্ষেত্রে দেখো যে প্রথম ধাপে SN1 বিক্রিয়ায় আমার লিভিং গ্রুপ বেরিয়ে যেয়ে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি করে, এইরকম দুটো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি করবে। এবার এদের মধ্যে যে বেশি স্টেবল হবে তার ক্ষেত্রে বিক্রিয়াটা ফাস্টার হবে। তো আমরা কি করলাম, দেখো যে যদি ডয়টেরিয়াম থাকে তাহলে এখানে এটা হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি লাভ করে, 3 থেকে 9টা হাইপার কনজুগেশন হবে, কিন্তু এই হাইপার কনজুগেশন হতে গেলে সিডি বন্ডকে ব্রেক করতে হচ্ছে। তো সিডি বন্ড অপেক্ষা দেখলাম সিএইচ বন্ড সহজে ব্রেকিং হয়, তাহলে এই হাইপার কনজুগেশনটা যতটা সহজে হবে এখানে সিএইচ বন্ড ব্রেকিং হয়ে হাইপার কনজুগেশনটা আরও ভালো হবে, তার জন্য এটা বেশি স্টেবল হয়ে গেল দেন এইটা, ঠিক আছে। আবারও বলছি সিডি বন্ডটা স্ট্রঙ্গার হওয়ার জন্য এই বন্ধনটা ভাঙতে যা এনার্জি খরচ হবে
সিএইচ বন্ড কম এনার্জি খরচ করে এখানে স্টেবিলিটি পাওয়া যাবে, তাই এটা বেশি স্টেবল হবে, তাই ক্ষেত্রে এটা ফাস্টার হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা দেখবো সবসময় এই বিটা সেকেন্ডারি ইফেক্টটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ভালো হয় দেন SN2। আর আলফাটা হচ্ছে কিছু ক্ষেত্রে পেয়ে থাকি, এটা ডিউ টু দ্য বেন্ডিং অফ CH ভাইব্রেশন হুইচ ইজ অ্যাফেক্টেড ফর ডয়টেরিও বা ডিউটেরিয়াম সাবস্টেশন, এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই, তবে এই ধরনের রেয়ার উদাহরণ আমাদের আছে। এবার বলি যে সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ ইফেক্ট যেমন একের বেশি হয়, অনেক সময় একের কমও হয়। এই একের যদি কম হয়, ঠিক আছে, লেস দেন যদি 1 হয়, তখন তাকে বলা হয় ইনভার্স কাইনেটিক আইসোটোপ এফেক্ট, ইনভার্স এফেক্ট। এই ইনভার্স এফেক্টটা অনেক বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি যে ইনভার্স আইসোটোপ এফেক্টটা পেয়েছি সেই উদাহরণটা তোমাদের দেখাই আগে। দেখো, আমরা একটা ইয়ন সিবি মানে এলিমিনেশন ইউনিমলিকুলার ভায়া কনজুগেটেড বেস এরকম একটা বিক্রিয়া করছি, যেটা আমরা প্যারানাইট্রোফিনাইল গ্রুপ এখানে নিয়েছি, CH2 NR3 প্লাস 8টা অ্যালকিল গ্রুপ। যদি আমরা অ্যাকোয়াস মিডিয়ামে বিক্রিয়াটা সম্পন্ন করি, তাহলেও যে প্রোডাক্ট D2 মিডিয়ামে করলেও তাই প্রোডাক্ট পাবো, কিন্তু অ্যাকোয়াস মিডিয়াম অপেক্ষা D2 মিডিয়ামে দেখা যাচ্ছে রেটটা অনেক ফাস্টার হয়ে যাচ্ছে। এখানে দেখো KH/KD 1/7.7, অর্থাৎ D2 মিডিয়ামে রেটটা ফাস্টার দেন আমরা H2 মিডিয়াম। ঠিক আছে, তো এটা কেন হয় এখানে বলি। এই বিক্রিয়াটা প্রথমে কি করে, বেস এখান থেকে লিভিং গ্রুপের রেসপেক্টে বিটা কার্বনের হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেয়, করে নিয়ে একটা কার্বন অ্যানায়ন ইন্টারমিডিয়েট তৈরি করে, এবং এই স্টেপটা রিভার্সিবল হয়। রিভার্সিবল মানে কি, বেস এখান থেকে এইচটা তুলে নিয়েছে, এখানে একটা এইচ তুলে নিয়েছে, তুলে নিয়ে কী হচ্ছে BH প্লাস তৈরি করেছে। এবার ব্যাকওয়ার্ডে কি হয়, এই ইলেকট্রন দিয়ে আবার এইচটাকে ধরে দিয়ে বি আবার আমার বেরিয়ে আসে, ঠিক আছে, আর এখানে ফিরে আসে। ঠিক আছে, বা সলভেন্ট থেকে H2O থেকে আমার OH থেকে আমার হাইড্রোজেন নিয়ে নেয়। ঠিক আছে, মানে এরকমভাবে দেখাতে পারি, BH প্লাস না দিয়ে HOH এখান থেকে এইচটাকে নেয়, এটা ভেঙে যায়। তো এখন OH অপেক্ষা OD বন্ড তো স্ট্রঙ্গার, OD বন্ড স্ট্রঙ্গার হওয়ার জন্য H2 মিডিয়ামে এটা হচ্ছে রিভার্সিবল হলেও, ঠিক আছে, D2 মিডিয়ামে এটা হচ্ছে ইরিভার্সিবল হয়ে যায়, মানে এটা ব্যাকে আর ফেরে না। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে প্রথমে বেস বিটা হাইড্রোজেন তুলে কার্বন আয়ন তৈরি করে, এই কার্বন আয়নটা H2 মিডিয়ামে OH বন্ডটা ব্রেক করে নিয়ে আবার সহজে আমার এখানে ফিরে আসে, সাবস্ট্রেটে ফিরে আসে, প্রোডাক্টে পৌঁছায় না। কিন্তু D2 মিডিয়ামে OD বন্ড স্ট্রঙ্গার হওয়ার জন্য সে এখান থেকে ডি না নিয়ে ফিরতে পারে না, তার না নিয়ে কি করে প্রোডাক্টে ফিরে যায়। অর্থাৎ এটা হচ্ছে ইয়ন সিবি রিভার্সিবল, D2 মিডিয়ামে সেটা ইরিভার্সিবল হয়ে যায়, এবং তার জন্যে প্রোডাক্ট ফর্মেশনটা রেটটা ফাস্টার হয়ে যায়। ঠিক আছে, এবার একদম শেষে আসছি সলভেন্ট আইসোটোপ এফেক্ট। এটাও এ টাইপ অফ সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। এটা সেই কারণে এই ইফেক্টটা লেস দ্যান 1 অর গ্রেটার দ্যান 1 হতে পারে, মানে একের সামান্য কম বেশি হয়ে থাকে। তো এটা আমরা কখন পাবো না, যদি আমরা সলভেন্ট H2 ওর জায়গায় D2 নিই। একটু আগে যে উদাহরণটা দিলাম আর কি, সেই উদাহরণটার মতনই, যে H2টাকে যদি আমরা D2 দিয়ে রিপ্লেস করে নিই বা ROH-কে যদি ROD দ্বারা রিপ্লেস করে নিই, তাহলে আমরা রেট চেঞ্জ কই পাই, এবং KH/KD সেই রেশিওটা থেকে আমরা আইসোটোপ এফেক্ট লক্ষ্য করতে পারি। তো এটা প্রথমত 3টে কেস হতে পারে। প্রথম ব্যাপারটা বলি যে সলভেন্ট মে বি রিঅ্যাক্ট্যান্ট, সলভেন্ট নিজেই হচ্ছে একটা বিক্রিয়ক, এবং OH বন্ড অফ সলভেন্ট ইজ ব্রোকেন, মানে সলভেন্টের যে OH বন্ড আছে H2O হোক ROH এর এই বন্ডটা যদি ব্রোকেন হয় ইন দ্য RDS, মানে হার্ডনেস যদি ভেঙে যায়, তখন আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট পাবো। আর যদি RDS এই OH বন্ড না ভাঙে, ঠিক আছে, অথচ সলভেন্টের মধ্যেই আমার হচ্ছে সলভেন্টে হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা পাবো সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। তো যাই হোক, সাধারণত সলভোলিসিস রিঅ্যাকশান যেগুলো বা হাইড্রোলিসিস রিঅ্যাকশান যেগুলো, সেক্ষেত্রে আমরা এরকম কেস পেয়ে থাকি। যেমন একটা এস্টার, যদি এস্টারে আমরা আর্দ্র বিশ্লেষণ করি, যদি H3O প্লাস মিডিয়ামে করি, তাহলে RCOH প্লাস ROH পাবো। যদি D3O প্লাস মিডিয়ামে নিই, তাহলে RCOD প্লাস ROD পাবো। এক্ষেত্রে দেখব যে ডয়টেরিয়াম আর এর মধ্যেও আমরা সলভেন্ট আইসোটোপ এফেক্ট কিছু লক্ষ্য করতে পারি। ঠিক আছে, নেক্সট একটা দেখাই। দেখো যে সাবস্ট্রেট মলিকুল বিকাম লেভেল উইথ ডয়টেরিয়াম, মানে সাবস্ট্রেটটাকেই আমরা ডয়টেরিয়ামটা লেভেল করে রেখেছি, এবং র্যাপিড হাইড্রোজেন এক্সচেঞ্জ হচ্ছে, এবং দেন বন্ডটা ক্লিপ করছে ইন RDS। তো উদাহরণটা কীরকম না, MESOCD CH2OPH, এখানে দেখো ডয়টেরিয়াম লেভেল করে নেওয়া হচ্ছে,
কিন্তু এনওডি ডিটিও মিডিয়ামে কি হচ্ছে, এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস আর এফেক্টিভ গ্রুপ, তাই জন্য ওডি এখান থেকে একটা ডি তুলে নিচ্ছে, নিয়ে কার্বন আয়ন তৈরি হবে, সেই কার্বন আয়নটা এখানে পড়বে ও পিএইচ বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটাও একটা ইয়ন সিবি রিয়াকশান, এটাও একটা ইয়ন সিবি, এটা হচ্ছে E1CB রিভার্সিবল রিয়াকশান। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা পাবো। যদি এনওডি ডিটো না নিয়ে NOH নিই, ঠিক আছে, তাহলে কি হবে, সিডির জায়গায় এখানে এইচটা এসে যাবে। কেন না, OH প্রথমে ডি তুলে নিল, তারপর সহজেই জল থেকে প্রোটন নিয়ে এখানে এইচ এসে যাবে। ঠিক আছে, এইচ এসে যাওয়ার পর কি হবে, বিক্রিয়ার রেটটা অনেক আমার কি হচ্ছে, এখানে দেখো ডয়ট্রিয়ামের বেলা রেটটা যতটা ফাস্টার হচ্ছে, এইচ দিলে বিক্রিয়াটা ততটা কিন্তু ফাস্টার হবে না। কেন হবে না, কারণ ও রিভার্সিবল হয়ে আমার বেশি পরিমাণ রিভার্সিবল হয়ে এখানে সাবস্ট্রেটে বসে থাকবে, ঠিক আগের যে কেসটা দেখালাম। ঠিক আছে, কিন্তু ডয়ট্রিয়াম থাকলে বিক্রিয়াটা কিছুটা ফরওয়ার্ড বেশি হবে। সেই জন্য এখানে দেখো KH/KD অনুপাতটা 0.7, অর্থাৎ এটাও একটা ইনভার্স কাইনেটিক আইসোটোপ এফেক্ট। আবার সলভেন্ট চেঞ্জও করা হচ্ছে। এছাড়া আরেকটা কেস যেটা হতে পারে, এটা একদম সবচেয়ে সামান্য পরিমাণ কেস, যে এক্সটেন্ট অর নেচার অফ সলভেন্ট সলিড ইন্টারাকশান। সলভেন্ট আর সলিডের মধ্যে ইন্টারাকশানটা যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রেও আমরা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট বা সামান্য পরিবর্তন পেয়ে থাকতে পারি। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা উদাহরণ দেখাই, যে NBS দিয়ে যে আমরা বিক্রিয়াগুলো করি, অর্থাৎ ব্রোমিনেশন করি, সেখানে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন করার সময় তো মানে অ্যালাইলিক হাইড্রোজেনকে যদি আমরা ডয়ট্রিয়াম দ্বারা রিপ্লেস করি, সেক্ষেত্রে আমরা কাইনেটিক আইসোটোপ এফেক্ট পাবো, এবং এটা অবশ্যই PKI বা গ্রেটার দেন ভেরি ভেরি গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, তবে 7 এর মধ্যেই সাধারণত হয়। ঠিক আছে, তোমরা আশা করি এটা লক্ষ্য বুঝতে পারলে।